স্বাগতম ক্রিক ফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আসলে সিরিজ হেরে গেল শ্রীলঙ্কার সাথে। শেষ ওয়ানডেতে 99 রানে হেরে সিরিজে যে আশা জেগেছিল সেকেন্ড ওয়ানডেতে জেতার পরে, সেই আশাটা আসলে পূরণ হয়নি। বাংলাদেশ যথারীতি হেরে গেল এবং আরও একটা সিরিজ হার। আজকের ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যথারীতি উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কমেন্টেটর মাঝারুদ্দিন অমি ভাই, স্বাগতম। আপনি বলছিলেন সেকেন্ড ওয়ানডে জয়ের পর যে আমরা ভাগ্যের জোরে জিতেছি, ঘুরে দাঁড়ানোটা হয়তো সম্ভব না বা সেটা বাংলাদেশের জন্য কঠিন, এবং সেটাই হলো। হ্যাঁ, আমি বলছিলাম যে মানে ওই আরও ভালো ক্রিকেট খেলতে হবে আর কি। এই ক্রিকেট খেলে আমরা যে সেকেন্ড ম্যাচটা জিতেছিলাম ওটা আসলে এনাফ না। যদি আমরা ওই ভুলগুলো থেকে শিক্ষা না নিয়ে নেক্সট ম্যাচে না খেলি তাহলে আমাদের আসলে রেজাল্টটা ভালো না হওয়ার চান্সই বেশি। সেটাই হলো আমাদের। আজকে কোনো রকমের ফাইটই আমরা দেখাতে পারিনি এবং শ্রীলঙ্কা ওয়েল ডিজার্ভ উইনার বলতেই হবে। বাংলাদেশের ওই ল্যাক অফ কনসিস্টেন্সি যেটা আমরা বলি বারবার, যে কনসিস্টেন্সির অভাব, সেটাই দেখা গেল যে একটা হার জিত এভাবেই চলতেছে। যে একটা গ্রাফ উপরের দিকে যাওয়ার কোনো গ্রাফ আসলে এই ম্যাচের রেজাল্টের পর তো বলাই যায় যে কনসিস্টেন্সির অভাবটা একদম মানে ফুটে উঠেছে আর কি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। টসের পরে বলছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা বলছিলেন যে তারা 280 করতে চায়। মিরাজও বললেন যে 280 চেস করার মতো উইকেট। তারপরেও বাংলাদেশ পারল না। বোলিংয়ে না হয় বাদ দিলাম, কিন্তু তারা তো অন্তত জানতো, মানে তারা তো ওই মাইন্ড সেট আপটা নিয়েই নেমেছিল আসলে যে 280 আমরা চেস করব, যেটা মিরাজ বলেছেন। তারপরেও 285 রান, মানে 5 রান বেশি, সেখানে আমরা আসলে 99 রান কম করলাম। না, ফার্স্ট অফ অল বোলিংয়ে যদি বলি যে 280 বাংলাদেশ ইন্ডিয়ান ভালো বোলিংই করেছে শেষের দিকে এসে। শেষ 10 ওভারে 60 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে। একটা সময় মনে হচ্ছিল 300 ক্রস করে যাবে। মিডল ওভার্সে তানভীর আজকে খুব একটা ভালো বল করেনি। আমাদের স্পিনাররা আসলে একটু শর্ট বল করেছে এবং একটা সময় মনে হচ্ছিল যে রানটা বড় হবে, বাট থ্যাঙ্কস যে লাস্টের দিকে এসে সেটাকে চেপে ধরেছে। উইকেট ওয়াজ গুড, মানে ব্যাটিংয়ের জন্য ভালোই ছিল। তাদের যে 100 করেছে কুশাল মেন্ডিস, হি প্লেড আউটস্ট্যান্ডিংলি ওয়েল। সো ওই জায়গা থেকে 280 এখন ওয়ানডে ক্রিকেটে আপনার চেজেবল, মানে মডার্ন ডে ক্রিকেটে আপনার কিন্তু 280, 290, বিলো 300 এনিথিং যে কোনো দল মনে করবে যে ইটস গেটেবল। ওই জায়গা থেকে তো ওই যে আমাদের ব্যাটিংয়ের যে ধারাবাহিকতার অভাব, যেটা বলছিলাম, আমাদের পার্টনারশিপ হয় না। আমাদের কোনো ব্যাটার হাত উঠায় বলে না যে আজকে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি। বা আপনি একটা যে কোনো ব্যাটিং ইনিংসেই যদি পার্টনারশিপ না থাকে আপনি ওই ম্যাচ জিততেই পারবেন না। আমরা যে সেকেন্ড ম্যাচটা জিতেছি, আমি বারবার লাকি কেন বলছি যে মানে সামহাও আমাদের বোলাররা ওটাকে পুল অফ করে দিয়েছে। ওই 240-এর মতো রানটাকে ডিফেন্ড করে ফেলেছি আমরা। বাট ব্যাটিং ওয়াইজ আমাদের সবসময় প্রবলেম। সেকেন্ড ম্যাচেও আমাদের ব্যাটিংই প্রবলেম ছিল। আজকেও একজন ব্যাটারই 50 করেছে, ইফ আই এম নট রং। এছাড়া আসলে ওরকম কোনো কনসিস্টেন্সি নাই। ব্যাটাররা যারা স্টার্ট পেয়ে থ্রো করেছে। এবং শুরুর দিকে যদি আমি একটু অ্যানালাইসিস করি, সেকেন্ড হাফে কিন্তু বল কিছুটা মুভ করেছিল কম্পেয়ার টু দ্য ফার্স্ট ইনিংস। বাংলাদেশ যখন বল করছিল, বাংলাদেশে ব্যাটিংয়ের সময় ব্যাটিং একটু ডিফিকাল্ট ছিল। এর মানে এই না যে আনপ্লেয়েবল ছিল। সো এইটা জানা কথা ছিল, ব্যাটাররা জানতো যে সেকেন্ড হাফে বল একটু মুভ করবে আন্ডার দ্য লাইটস। ওই কাজটা তারা ফুলার লেংথ বল বেশি করেছে এবং আমাদের ব্যাটাররা ওই লেংথের সাথে জাজ করতে পারেনি বা ওইটার সাথে অ্যাডজাস্ট করেনি। বা এর আগের দিন বলছিলাম না যে ইগোর একটা সমস্যা আছে ব্যাটারদের, যে ইনিশিয়ালি যখন দেখছে যে বল মুভ করছে তখন তাদেরকে ওই উইকেটটা হাতে রেখে অ্যাটলিস্ট পাওয়ার প্লেটা ক্রস করা দরকার ছিল। যত গেম ডিপ হবে তত গিয়ে আমাদের চান্সেসটা হাই হতো। আমরা গেম ডিপ করার মতো ক্রিকেট খেলিনি আসলে, যে খেলাটাকে ডিপে নিয়ে যাব, চান্সটা একটা ক্রিয়েট থাকলো আমাদের। আমরা অলমোস্ট 15-20 ওভার আগেই জানি যে আমরা হেরে গেছি। মানে এই ধরেন এটা তো আর একদিনের না, দুদিনের না। আমরা মনে হয় লাস্ট সিরিজ জিতেছি 2024-এর মার্চে শ্রীলঙ্কার সাথে, সেটা ঘরের মাঠে। এরপরে আমরা 3টা বা 4টা সিরিজ বাংলাদেশ খেলেছে। তো ওই একই সমস্যাগুলো বারবার হয়। তো এটার পেছনে আসলে টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা নিশ্চয়ই কাজ করেন। তারপরে না হওয়ার পেছনে আপনার কাছে কি মনে হয় যে কারণটা কি এই একই জিনিসের বারবার পুনরাবৃত্তি? আমার মনে হচ্ছে যে মানে আপনার ওই কনসিস্টেন্সির অভাব বলি, এটার জন্য ল্যাক অফ ডিটারমিনেশন, হাঙ্গার কম আমাদের প্লেয়ারদের। কারণ আমি আপনার সাথে কথা বলছিলাম অফ এয়ারে যে পলক, লাস্ট 20 ম্যাচে বাংলাদেশের কয়টা 100 হয়েছে, ব্যাটার ইন্ডিভিজুয়াল 100 20 ম্যাচে। আমরা হিসাব করলাম 4-5টার বেশি হবে। আপনি 20টা ওয়ানডে ম্যাচের মধ্যে যদি, ওয়ানডে ম্যাচ মানে 300 বলের খেলা, ওখানে যদি আপনার মাত্র 5 জন সেঞ্চুরি করে 20টা ম্যাচের মধ্যে, আর আমি শিওর ওই 5টা 100-এর মধ্যে অ্যাটলিস্ট 2-3টা লুজিং কজ।
যে বাংলাদেশ ওই ম্যাচগুলো হেরেছে ওই 100 হওয়ার পর। সো ওই জায়গা থেকে আজকে এই সিরিজে দেখেন শ্রীলঙ্কা সিরিজে 3টা ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার 2জন ব্যাটার 100 করেছে, একজন 80+ রান করেছে সেকেন্ড ম্যাচে লিয়ানাগে। আমাদের কোনো ব্যাটার 100 তো দূরের কথা 80ও করেনি। সো এটা হচ্ছে সবচেয়ে মানে একদম ওপেন যে জিনিসটা, আমাদের পার্থক্যটা ওদের সাথে কোথায়, এটা একদম এখানে মানে খোলামেলা দেখাই যাচ্ছে সব, যে আমাদের ব্যাটারদের ওই অ্যাবিলিটি নাই লম্বা খেলার, বা একটা যে থাকে যে হাঙ্গার, যে স্টার্ট পেয়েছে ওটাকে বড় করা, কনভার্ট করা। যারা 50 করছে ওরা 50-র পর 60-70 গিয়ে আউট হয়ে যাচ্ছে, তাদের কাজটাকে শেষ করছে না, বা তাদের যে জবটা হাতে ছিল ওই জবটা ফিনিশ করছে না কেউ। আমি 1-2জনকে পয়েন্ট আউট করবো না, আমরা দেখি যে কোনো সিরিজে ধরেন বা কোনো ম্যাচে হারলে আমরা একজন করে ধরি যে আজকে শান্ত কেন লাস্ট 5 ম্যাচে কত করলো, এই করলো, বা আরেকদিন আমরা লিটনকে ধরবো, বা আরেকদিন আমরা মিরাজকে ধরবো। বাট আপনি যদি ওভারঅল দেখেন, ইউ হ্যাভ টু ব্লেম দ্য এন্টায়ার টিম, পুরো দলকে আপনার ব্লেম দিতে হবে, কারণ একটা দলে কোনো পার্টনারশিপ নাই। আমরা যেমন 100-এর কথা বলছিলাম, কয়টা 100 পার্টনারশিপ আছে আমাদের লাস্ট 20 ম্যাচে বা এক বছরে? আই ডোন্ট সি এনি বিগ পার্টনারশিপ। তাও যেগুলো আছে ওগুলো হলো গিয়ে মানে মান বাঁচানো পার্টনারশিপ, কিন্তু যে ম্যাচ উইনিং, ম্যাচ টার্নিং ম্যাচ তখন শেষ, তারা বুঝে গেছে। এক্স্যাক্টলি, মানে ওই জিনিসগুলাই আমাদের হয় কি যে আমরা মানে জয়ের মানে কাছাকাছি যাওয়ার মতো পজিশন ক্রিয়েট করি না। আজকে ম্যাচটায় দেখেন না, 280-85 বাংলাদেশের রান রেট খারাপ ছিল না। এই মডার্ন ডে ক্রিকেটের শেষ 5 ওভারে 50 রান, 40 রান, 60 রান গেটেবল যদি উইকেট থাকে, শেষ 10 ওভারে ইনফ্যাক্ট 70-80 রানও গেটেবল যদি আপনার হাতে উইকেট থাকে। আমরা তো ওই পজিশনেই নিচ্ছি না খেলাটাকে, যেটাতে গিয়ে আমরা ওই ম্যাচটাকে ওখান থেকে টেনে জিতাবো। আপনার যদি একটা টিমের হাফ অফ দ্য ব্যাটিং লাইন আপ ইজ ব্যাক ইন দ্য হাট উইদিন দ্য 25-30 ওভার্স, তাহলে ওই ম্যাচ আপনার জেতা বা ওই ম্যাচকে কোথাও একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া ডিফিকাল্ট। এর জন্যই আমরা আসলে মানে ফাইটও দিতে পারছি না, আমাদের ব্যাটিংটা এতই দুর্বল। ব্যাটিংটা দুর্বল, এটা নিয়ে আসলে কথা হচ্ছে, কিন্তু ব্যাটিং নিয়ে যিনি কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন, বলা হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচ। তার ট্রফিও বিশেষ করে বিপিএলে, এবং ক্রিকেটাররাও কোনো সমস্যায় পড়লে তার কাছেই ছুটে যান। এখন তো তিনি অ্যাভেলেবল, তাকে ড্রেসিং রুমে পাওয়া যাচ্ছে, হোটেলে পাওয়া যাচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়? কেন আমরা এই সিরিজেও বোধহয় আমরা 250 করতে পারি নাই, মানে 248 যেটা টার্গেট হলো সেটাতে বাংলাদেশ 232 এরকম করলো, তো আজকে তো 200 করতে পারলো না। প্রবলেমটা আসলে কোথায় অমি ভাই? দেখেন না, আমাদের যে প্রবলেম হলো গিয়ে যে মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায় কোথায়, মানে আমাদের সিচুয়েশনটা এরকম যে মানে 1-2টা প্রবলেম হয়তো বা 1-2টা প্যাটার্ন থাকতো আমাদের, যে ভুলের প্যাটার্ন, তাইলে আমরা ওটাকে ধরে কাজ করতে পারি। আমাদের তো এক দিন এক রকম প্রবলেম মানে অ্যারাইজ করে। আমরা কোনো দিন স্পিন খেলতে পারছি না, আমরা কোনো দিন পেস খেলতে পারছি না, আমরা কোনো দিন প্রেশার নিতে পারছি না, আমরা কোনো দিন স্টার্ট দিতে পারছি না, আমরা কোনো দিন স্টার্ট হলে ওটাকে কনভার্ট করতে পারছি না, আমরা সাডেনলি ফ্রম মানে 5 রানে 7 উইকেট আমাদের চলে যাচ্ছে। আমার আবার সাডেনলি দেখা যাচ্ছে যে আমরা একটা খুব ভালো পার্টনারশিপ হচ্ছে, অল অফ আ সাডেন মোমেন্টাম হারিয়ে ফেলেছি। আমরা আজকে মিরাজের ডিসমিসেলটা যদি বলি, বা ইনফ্যাক্ট তাওহিদ হৃদয়ের ডিসমিসেলটা যদি বলি, পারভেজ ইমনের ডিসমিসেলটা যদি বলি, সব তো থ্রো অ্যাওয়ে করা, মানে আপনার উইকেটটা ওই সময় থ্রো করা। আমি বুঝতেছিলাম যে হ্যাঁ ইন্টেনশন ছিল যে রান বাড়ানো দ্রুত, বাট আপনার উইকেটের ভ্যালুটাও তো দিতে হবে। আপনার ম্যাচে আপনি এই উইকেটটা পড়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যাবেন কিনা এটাও তো জানা দরকার। আমরা আমাদের শুরুতে ঠিক আছে, আমি বুঝলাম যে মানে আমাদের আর্লি উইকেট পড়ে গিয়েছিল, 2টা মুভমেন্ট ভালো ছিল, তারা ভালো বোলিং করেছে, আই গেট ইট, বাট স্টিল আমরা ওই সময়টাতে, ওই কষ্টের সময়টাতে কষ্ট করছি না। আর যখন আমরা কষ্ট করে মানে যখন ওটার ফল নিতে যাব তখনও আমরা পাচ্ছি না। সো প্রবলেম তো অনেক রকম প্রবলেম, প্লেয়ারদের মেন্টালিটিতে প্রবলেম, প্লেয়ারদের চিন্তা চেতনায় প্রবলেম। আমার মনে হচ্ছে যে মানে একটা যদি হয় যে আপনি কেউ কাউকে ব্যাক করতো দলে, আজকে একজন খারাপ করতেই পারে, বাট অন্য 2জন তাকে ব্যাক করবে যে আজকে ঠিক আছে তুমি মিস আউট করেছো, বাট আমরা আমাদের রেসপন্সিবিলিটি নিলাম, নেক্সট টাইম যদি আমরা মিস আউট করি তোমরা আবার তোমাদের রেসপন্সিবিলিটিটা নিও। আমাদের দলে ওরকম হচ্ছে না যে কেউ একটা সার্টেন জায়গায় গিয়ে রেসপন্সিবিলিটি নিবে, ওরকম হচ্ছেই না আমাদের। আজকে ম্যাচটা দেখেন না, মানে আমরা তো 50 ওভার খেলতে পারিনি, আমরা একটা সিচুয়েশনও ছিলাম না যে মনে হচ্ছে যে না খেলাটাকে লম্বা হচ্ছে, একজন ব্যাটার 70-80 করে ফেলছে, ওই সিচুয়েশনে যাইনি আমরা। আমাদের এইভাবে আসলে প্লেয়ারদের মানসিকভাবে এটা কোনো কোচ খাইয়ে দিতে পারবে না। আপনি ওয়ার্ল্ডের বেস্ট কোচ নিয়ে আসেন, পলক আপনার মেন্টালিটি আপনার নিজেকে চেঞ্জ করতে হবে, কোনো প্লেয়ার এসে চেঞ্জ করে, কোনো কোচ এসে চেঞ্জ করে দিতে পারবে না। এখন আমাদের এইটার প্রবলেম, আই রিয়েলি ডোন্ট নো, আমাদের কালচারের প্রবলেম হয়তো, যে আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে এরকমই চলে আসতেছে যে আজকে ভালো করছি 2 দিন খারাপ করলাম তো কি হয়েছে, আমি তাই এর আগে 2 দিন আগে ভালো করছিলাম একটা, সো আমাকে বেনিফিট অফ ডাউট দেন। বাট আপনি প্রফেশনাল জায়গায় বা ইন্টারন্যাশনাল স্টেজে যখন যাবেন তখন মার্জিন অফ এরর খুবই কম,
মানে আপনার প্রফেশনালিজমের জায়গাটা অনেক হাই দেখাতে হবে, নাহলে তো মানে পার্টিসিপেন্ট হয়ে খেলে তো আসলে লাভ নাই। আপনি যদি ম্যাচ জিততে চান আপনাকে ওই লেভেলের অ্যাগ্রেশনও থাকা দরকার। আমাদের প্লেয়ারের ভিতরে ওই অ্যাগ্রেশনটাও মনে হয় কম। অ্যাগ্রেশনটা আমরা মানে নিজেদের মধ্যে শো করি, একটা রান হচ্ছে না, একটা আপনার ব্যাটিং পার্টনারের সাথে বনাবনি হলো না বা মানে যোগাযোগটা ভালো হলো না, মানে একটা রান কলিংয়ের সময় আমরা দেখছি যে আমাদের প্লেয়াররা ফ্রাস্ট্রেশনটা নিজের প্লেয়ারের উপর ঝাড়ছে। দ্যাটস নট গুড। মানে আপনি এই ধরনের ফ্রাস্ট্রেশন মাঠে নিজের দলের প্লেয়ারের উপর দেখানোটা ঠিক না, এটাতে একটা ব্যাড মেসেজ যায়। এটার জন্যই কোচরা বলে সবসময় যে হোয়াট এভার হ্যাপেন্স তোমার টিমমেটকে তুমি সবসময় ব্যাক করবা। একজন প্লেয়ার যদি ফিল্ডার যদি তোমার ক্যাচ ড্রপও করে মাঠে, তুমি ওটার অ্যাগ্রেশন বা তোমার ফ্রাস্ট্রেশনটা দেখায়ও না ওইখানে, তাহলে তোমার টিম মেম্বার ছোট হবে। তোমার টিম মেম্বার ছোট হওয়া মানে বাইরে থেকে দেখবে যে এই প্লেয়ারদের মধ্যে ইউনিটি নাই বা এদের মধ্যে ওই বন্ডিংটা কম। সো এই জিনিসগুলোও কিন্তু আমাদের কাজ করতে হবে যে ঠিক আছে ড্রপ ক্যাচ হয়েছে, ইটস ওকে ফাইন, মানে লেটস মুভ অন, বা একজন একজনকে ব্যাক করা। আমাদের মনে হয় যে ও তুই ওই ক্যাচটা ফালাইলি এর জন্যই হাইরে গেলাম, তুই কি করলি এটা, তোর কলিংয়ে আমি রান আউট হয়ে গেলাম, তুই এটা কি করলি এটা। দিজ আর পার্ট অফ গেম। আমার মনে হয় যে আমাদের ওই মানে বিহেভিয়ারাল চেঞ্জগুলো আনা দরকার। বলছিলেন মানে আজকেও কিন্তু তাওহিদ হৃদয় সেম কাজটা করেছে ওটা মনে করে সঙ্গে, এবং শান্ত এর আগে করেছে। দল হিসাবে পারফরমেন্স না করার প্রভাবটা কি ক্রিকেটারদের মধ্যে পড়ছে? তাওহিদ হৃদয় দুটো ইনিংস খেললেন, আজকে 50 করেছেন, ঠিক আছে, কিন্তু যে প্রেশার নিয়ে খেলেছেন মনে হচ্ছে পাহাড় সম চাপ তার মধ্যে। চাপ তো থাকেই, বাট আপনার তো ওই চাপটা অ্যাবজর্ব করে আগে বাড়াটাই তো আপনার কাজ। নাম্বার 4 ব্যাটার মানে হচ্ছে যে সবচেয়ে রেসপন্সিবল ব্যাটার একটা টিমের মধ্যে, ওটা মানে একদম ব্যাকবোন অফ আ ব্যাটিং ইউনিট। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 তারা পুরো ইনিংসটাকে হোল্ড করে। ওই জায়গাটা থেকে আমাদের মানে তাওহিদ হৃদয় ঠিক আছে সময় নিচ্ছে, বাট অপর প্রান্ত থেকে সেই হেল্পটাও পাচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন ইমন যখন আউটটা হয়, হৃদয়ের বডি ল্যাঙ্গুয়েজ বা হৃদয়ের যে জেস্টার ছিল যে কি দরকার ছিল এই শটটা খেলা। এক্স্যাক্টলি, মানে ইমন সেট হয়ে গিয়েছেন, ওই সময় ওই শটটা খেলে আপনার উইকেটটা দেওয়ার তো মানে হয় না। আমরা যদি খেলাটাকে 30-35 ওভার পর্যন্ত নিয়ে যেতাম, হাতে 7টা উইকেট থাকতো, তাহলে দেখতেন এই গেম উড হ্যাভ বিন মানে ডিফারেন্ট কেস, মানে একটা সিনারিওই ডিফারেন্ট থাকতো। আমরা ওই ডিপেই নিচ্ছি না, আমাদের প্লেয়ারদের ওই সেন্সটা গ্রো হচ্ছে না যে ভাই অ্যাটলিস্ট 10 ওভার পর্যন্ত থাকো, তুমি 4-5 করে রান রেটে খেলো না, উইকেট দিও না। যদি রান রেট 8, 8.5-এও চলে যায়, আমরা শেষ 15 ওভারে ওটা ক্যাচ আপ করে ফেলতে পারবো। আমরা মনে হচ্ছে যে গেম এখনই শেষ করে দিব, 10 ওভার, 15 ওভার, 20 ওভারের মধ্যে খেলা শেষ করে দিব। ব্যাপারটা তো এরকম না, এত তো ইজি না। 285-86 রান চেস করতে গেলে আপনাকে পুরো 50 ওভার পর্যন্ত ব্যাট করার মতো মেন্টালিটি নিয়ে খেলতে হবে। আপনার হাতে উইকেট থাকবে, আপনি তখন শেষ 5 ওভার 10 ওভারে লেট লঞ্চ করতে পারবেন। বাট আমরা ওই জায়গাটাতেই আমাদের খেলার মানে চিন্তা চেতনাটা কোথায় আমি জানি না, বা ড্রেসিং রুম থেকে কি মেসেজ আসে, বা তাদের ওই মুহূর্তে কি মানে নিজেদের চিন্তাটা কিভাবে ইমপ্লিমেন্ট করে, আই ডোন্ট নো। বাট আমার মনে হয় যে এই ধরনের টাইট সিচুয়েশনে বা প্রেশার সিচুয়েশনে আমাদের প্লেয়ারদের হ্যান্ডেল করার অ্যাবিলিটিটা কম। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের আসলে ঠিক কতটুকু দায়িত্ব নিয়ে খেলা দরকার? তিনি তো দলের অধিনায়ক, যেভাবে আউট হলেন আজকেও সেম আউটটা তিনি সেকেন্ড ওডিআইতেও হয়েছেন। তার উইকেটটা মনে হলো যে ছুঁড়ে দিয়ে আসলেন, ব্যাটিংয়ে সবশেষ 5 ইনিংসে 30ও করতে পারেন নাই। 77 একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে বোধহয় আছে, আমি যতদূর মনে করতে পারছি। তো ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করা, শুভমান গিলকে আমরা দেখছি অধিনায়কত্ব পাওয়ার পর এত পরিণত মনে হচ্ছে, মিরাজের ক্ষেত্রে কি সেটা একটু মানে অনুপস্থিত বা অধিনায়কত্বটা তার জন্য বোঝা হচ্ছে কিনা? দেখেন, অনেক প্লেয়ার আছে যারা খুব কষ্ট করে নিজেদেরকে গড়ে তোলে, মিরাজ টাইপের প্লেয়ার। গিল ইজ অ্যান এক্সেপশন, গিল ক্লাস, এটা নিয়ে কোনো নেই, হাইলি ট্যালেন্টেড। আমাদের মিরাজের যদি ব্যাটিংয়ের কথা বলেন, মিরাজ কিন্তু খুব হার্ড ওয়ার্কিং ব্যাটার, সো তাকে ওই কষ্টটা অনেক সময় করতে হয় মাঠে, যেটা গিল একটা ইজি দেখতে সুন্দর লাগে, মনে হয় যে কত সহজে মেরে দিল, বাট অত সহজ না। ডিফারেন্সটা যখন মেহেদী মিরাজ খেলে তখন বোঝা যায় যে তার অনেক কিছু লিমিটেশন আছে, এটা তিনিও জানেন। এখন কথা হচ্ছে যে অনেকে আছে যে রেসপন্সিবিলিটি পেলে ওইটার থেকে একটা ভালো কিছু বের হয়ে আসে। ওদের ক্যাপ্টেন আসালাঙ্কাকে দেখেন না আপনি, উনি তো রেসপন্সিবিলিটি নিচ্ছেন, উনি এক টাইপের ব্যাটার ছিলেন, এখন তার রেসপন্সিবিলিটি নেওয়ার পর থেকে তিনি ডিফারেন্টলি ব্যাট করছেন, দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করছেন, দায়িত্ব নিচ্ছেন, লম্বা নক খেলছেন। আমাদের ক্ষেত্রে ওই জিনিসটা করতে হলে আপনার আরেকজনের মানে দলগত পারফরমেন্স ছাড়া হবে না। আমরা একজনকে পয়েন্ট আউট করে প্রতিবার আমরা অন্যদেরকে আমরা বা দলের যে ফেইলিয়ারটা ওটাকে ঢেকে দিচ্ছি, কিন্তু
আমাদের এটা বুঝতে হবে, প্রত্যেক ম্যাচে আমরা ধরি যে উমুকে, আমি এর আগেও বলছি এটা, আমাদের বের করা উচিত লাস্ট 15 ম্যাচে আমরা অ্যাজ আ টিম কয়টা পার্টনারশিপ করেছি, অ্যাজ আ ব্যাটিং ইউনিট টপ 6 এর এভারেজ কি, তাদের স্ট্রাইক রেট কত, তারা কোন কোন সিচুয়েশনে গিয়ে আউট হচ্ছে, যেসব সিচুয়েশনে আউট হচ্ছে আমি দেখবো না তার রান 40 না 50, আমি দেখবো তার ওই সময় উইকেটটা থ্রো করা ছিল নাকি তিনি ভালো বলে আউট হয়েছেন নাকি দলের জন্য খেলতে গিয়ে চার্জ করতে গিয়ে আউট হয়েছেন, এই জিনিসগুলো কাউন্ট করা দরকার। নাম্বারের খেলা দেখে আমার মনে হয় প্লেয়ার জাজ করা এখন ভুল হবে। আমার মনে হয় দলের জন্য কে কিভাবে কন্ট্রিবিউট করছে এইভাবে একটা প্লেয়ার জাজ করা উচিত। আর ডেফিনেটলি মানে আপনার টপ 6-এর ব্যাটারের ওই অ্যাবিলিটি থাকতে হবে 100 করার, আমাদের টপ 6-এর ব্যাটারদের ওই অ্যাবিলিটিটা কম। আপনার সাথে আমি আসলে যতটুকু সময় ক্রিকেট নিয়ে কথা বলি, আপনি সবসময় নতুনদের পক্ষে কথা বলেন। মানে এই সিরিজটা যদি আমরা দেখি, বিশেষ করে ওয়ান ডেতে বাংলাদেশের অনেক নতুন ক্রিকেটারকে আমরা এখানে দেখেছি, বাট নতুনদের কাছ থেকে কি সেই পারফরমেন্সটা আপনি পাচ্ছেন, মানে যেটা আসলে পাওয়া দরকার বা যে সাপোর্টটা তাদের দলে দেওয়া দরকার বা নিজেরও জানান দেওয়ার জন্য যেটা দরকার? নতুন পুরান কারো কাছ থেকেই তো পাই না পলক। আপনি নতুন কাকে বলবেন, পুরান কাকে বলবেন? আমাদের লিটন দাসের মতো প্লেয়ার 11-এর বাইরে আপনি আর কাকে আপনি কি বলবেন? সবাই তো আসা যাওয়ার মধ্যেই, পারভেজ ইমন, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, এরা তো সব রিলেটিভলি নিউই, মানে কতদিন হয়েছে এরা ক্রিকেট খেলে। শান্তরটা বাদ দিলাম আমি, শান্ত অনেকদিন খেলতেছে, বাট স্টিল তারও কনসিস্টেন্সিটা টেস্টে যেমন দেখলাম ওয়ান ডেতে এসে নাই হয়ে গেল। সো মানে তানজিদ তামিম খুবই এক্সপ্লোসিভ, খুবই এক্সাইটিং মনে হয়, বাট কনসিস্টেন্সি নাই। তো প্রত্যেক ম্যাচে তো প্রত্যেকেই ফেল করছে, মানে কেউ একদিন তো এমন না যে ম্যাচ জিতায় আসতেছে, কেউ তো ম্যাচ জিতে আসছে, কেউ 50 করতেছে, কেউ 60 করতেছে, কনসিস্টেন্সিও নেই। যেমন কুশল মেন্ডিস আগের ম্যাচে পারেননি সেঞ্চুরি করতে, সেটা আজকে পুরো, তাই না, তিনি খেলে আজকে ম্যাচ জিতায় নিয়ে গেছেন বা দলটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে দলটা ম্যাচ জিততেছে। আমাদের গুলো হয় যে মানে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন হচ্ছে না। আমাদের আপনি একটা 70 করেন না, ম্যাচ উইনিং 70 করেন, যেদিন মনে হবে যে না আপনার 40টাই এনাফ ছিল, তাহলে 40টাকে আপনাকে ক্রেডিট দেওয়া হবে। কিন্তু আমাদের প্রবলেম তো ওইটাই যে কেউ স্ট্যান্ডার্ডটা সেট করতেছে না তো পলক, যে আমি যে এই দলে ঢুকবো, এই দলে ঢুকতে হইলে আমাকে কনসিস্টেন্ট বেসিসে পারফর্ম করতে হবে, আমি যদি পারফর্ম না করি আমার জায়গা হারায় যাবে, বা এই দলে ওই টপ 5-এর মধ্যে টপ 3 জনই পারফর্ম করে সব সময়, তো আমাকে তার লেভেলে গিয়ে পারফর্ম করতে হবে। আমাদের তো ওইরকম কেউ নাই, বেঞ্চমার্ক একটা স্ট্যান্ডার্ড সেট যে করবো, আমাদের তো ওরকম কিছুই নাই। যে কাকে দেখে বা কি দেখে, এই কারেন্ট টিমের মধ্যে তো কারো কনসিস্টেন্সি নাই যাকে দেখে আপনি বলবেন যে এই দলে সে রেগুলার প্লেয়ার। আমি তো কাউকেই রেগুলার প্লেয়ার দেখি না এখন, স্যাড টু সে দ্যাট। মানে হৃদয় হয়তো আজকে 50 করছে, এই সিরিজে হয়তো ভালো দুইটাই নক খেলছে, বাট ওয়াজ দ্যাট ওয়ার্থ ইট? মানে যেটা দরকার সেটা তার কাছে পাওয়া যায়। এক্স্যাক্টলি, মানে সো ওই জায়গাটা থেকেই আমাদের প্রবলেমটা হইতেছে যে প্লেয়ারদের ভিতরে ওই এক্সেপশনাল হওয়ার ব্যাপারটা থাকতে হবে। আপনি ওই এভারেজ হয়ে থাকলে তো এভারেজই থাকবেন, এক্সেপশনাল হইলে সবার থেকে আলাদা যখন আপনি হবেন তখনই আপনাকে বলা হবে যে আপনি ভালো প্লেয়ার, আপনি কনসিস্টেন্ট প্লেয়ার, যেটা আমাদের তামিম সাকিবরা করে দেখিয়েছে। ওইটা আমাদের এখনকার এই যে ভ্যাকিউমটা হয়েছে, এখানে অনেক একটা সময় লাগবে আমি বুঝি, বাট কারো মধ্যে আমি ওই জিনিসটার একটা ছাপ দেখা যায় না। যখন তামিম সাকিবরা নতুন আসে তারাও কিন্তু এতটা ফ্রি ফ্লোয়িং ছিল না, কিন্তু তাদেরকে দেখে মনে হতো যে না হবে এদেরকে দিয়ে, একটা জায়গায় নিয়ে গেলে হয়তো হয়ে যাবে এরা। বাট আমাদের গুলা প্রবলেম হচ্ছে যে মানে নিজের উপরও বিলিফ কম, যার কারণে টিমও তাদের উপর বিলিফটা করতে পারে না, আর কি দর্শকরাও পারে না অনেস্টলি। বোলিংটা নিয়ে একটু কথা বলতে চাই। ব্যাটিং নিয়ে আসলে অনেক কথাই হলো, বোলিংটা ধরেন আসলে খারাপ বলার তো সুযোগ নেই আজকে বাংলাদেশের বোলিংটা। তারপরেও সবার আসলে 5-এর উপরে রান বেলানো, 6-এর কাছাকাছি বা 6-এর বেশি, সেটা আরেকটু, এবং বিশেষ করে মাঝের 20 ওভার থেকে 40 ওভার, এই মাঝের 19 ওভারে আসালাঙ্কা এবং মেন্ডিস মিলে 143-44 রান একটা জুটি করেছেন। তো ওই জায়গাটা আসলে উইকেটটা নিতে না পারার কারণটা কি? কারণ এর আগে আমরা কিন্তু মাঝের ওভারে উইকেট নিয়েছিলাম বলেই ম্যাচটা জিতেছিলাম। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের মানে মিস্ট্রি স্পিনার নাই, বা রিস্ক স্পিনার বা গেম চেঞ্জিং বোলার নাই। কিন্তু মুস্তাফিজকে বলতে পারি, বাট স্টিল নট ইন দ্যাট ক্যাটাগরি। যে আপনি যদি হাসারাঙ্গার কথা বলেন বা ঠিকসানার কথা বলেন, ওদের কিন্তু দুইজন খুবই মিস্টিরিয়াস স্পিনার রয়েছে। আমাদের ক্ষেত্রে যে কনভেনশনাল স্পিনার, অফ স্পিনার, লেফট আর্ম স্পিনার,
ঋষাদ আছে, বাট ঋষাদ ইজ নট দ্যাট লেভেলে, এখনও পৌঁছায় নাই। সো ওই জায়গাটা থেকে আমরা বোলিং ইউনিটে তাও আমি বলবো যে আজকে খারাপ করেনি, কারণ এই পিচ যেটা যে একসময় মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা 300+ করে ফেলবে, বাট হ্যাঁ আমাদের স্পিনার তানভীর যে গত ম্যাচে 5 উইকেট নিয়েছে, আজকে একটু বাজে বল করেছে, আজকে শর্টার সাইডে বেশি বল করেছে, বাজে বল ডাউন দ্য লেগ সাইড কিছু বল ফ্রি হিট দিয়েছে কিছু, যেটা ব্যাটারে ইজিলি রান করেছে। তার তো কনফিডেন্সটা আরো বেশি থাকার কথা ছিল, গত ম্যাচে 5 উইকেট যেহেতু নিয়েছে, আজকে 61 রান দিয়েছে, তো অনেক মানে এক্সপেন্সিভ না এটা। আপনার যদি একজন প্রাইম বোলার একজন 60+ দিয়ে দেয়, পেসাররাও খুব একটা যে সুবিধা ছিল উইকেটে তাও বলার না। মিরাজের ক্যাপ্টেন্সি মাঝে মনে হচ্ছিল যে প্রোঅ্যাক্টিভ, যে ট্রাই করছেন অনেক কিছু, বাট আপনার মানে স্পেশালিস্ট বোলারদের কাছ থেকে ওই যে চাপটা যেটা আমরা গতদিন ক্রিয়েট করতে পেরেছিলাম সেটা আজকে পারিনি, বিকজ আমাদের বাজে বোলিং বেশি হয়েছে। আর আমাদের ওই যে উইকেট নেয়ার যে একটা প্রবণতা থাকে, উইকেট টেকার যেটাকে বলি, এক্স ফ্যাক্টর যদি বলি আমি, আমাদের বোলিং ইউনিটে এক্স ফ্যাক্টরটার অভাব রয়েছে। সবাই আছে, খারাপ না, বাট আপনার এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ম্যাচ একা হাতে ঘুরিয়ে দেওয়ার যে ব্যাপারটা ওইটা আমাদের কম আর কি। বাট ওভারঅল আজকে আজকে কি পুরো সিরিজে ব্যাটারদেরকেই ব্লেম দিব আমি। সেকেন্ড ম্যাচটা জিতেছে বোলারদের কারণে, আজকের ম্যাচেও বোলাররা দে হ্যাভ ডান ওয়েল যে টু রেস্ট্রিক্ট দেম আন্ডার 300, বাট আমাদের ব্যাটাররা টোটালি ফেইল্ড। তাসকিন, মুস্তাফিজ মানে দুজন অভিজ্ঞ বোলার বাংলাদেশের। মুস্তাফিজ হ্যাঁ আমরা সেকেন্ড ম্যাচে দেখেছি যে তিনি তার অভিজ্ঞতার দিয়ে আসলে লিয়ানাকে আউট করে বাংলাদেশকে ম্যাচটা জিতিয়েছেন, বাট একটা সিরিজ ডিসাইডার ম্যাচ, সেই ম্যাচটাতে আসলে একজন সিনিয়র বোলারের ভূমিকাটা কি থাকা উচিত? একটা আছে যে কন্ডিশন যদি আপনাকে হেল্প না করে অনেক ডিফিকাল্ট পলক। আর শ্রীলঙ্কায় আজকে ক্যান্ডিতে যে পিচটা ছিল ওইটা কিন্তু শুরুর দিকে বল ব্যাটে আসছিল, সুইং মুভমেন্ট ছিল না, কিন্তু গরম ছিল অনেক। সো ওই জায়গাটা থেকে বলে কাজ করার দেখানোর সময় মানে সুযোগটা কম ছিল। বাট স্টিল আমি আবারও বলতেছি যে খারাপ বোলিং করেননি আমাদের বোলাররা। হয়তো হ্যাঁ তানভীরের কাছ থেকে এক্সপেকটেশন যেটা ছিল আরেকটু ভালো হতে পারতো, আমাদের এক্স ফ্যাক্টরের অভাব রয়েছে বোলিং ইউনিটে। বাট আজকে মানে আমাদের বোলাররাই ম্যাচ জিতাইছে ভাই লাস্ট ম্যাচ। সো আজকেও আপনি বোলারদেরকে হ্যাঁ হয়তো মেবি 260 270-তে রাখতে পারতো, ওই জায়গায় 285 হয়েছে, বাট আপনার ব্যাটারদেরকে তো 260 করতে হবে। 20 ওভারের মধ্যে যদি তাদের জুটিটাও ভাঙা যেত। হ্যাঁ মানে আপনার জুটিটা ভাঙবে কখন? যখন আপনার প্রেসার দিবেন, প্রেসার ক্রিয়েট করবেন। ওই প্রেসার ক্রিয়েট করার মোমেন্টটাতে তো আজকে আমরা রান লিক করেছি। প্রবলেমটা এখানে, গত ম্যাচে আমরা প্রেসার ক্রিয়েট করেছি, রানও লিক করি নাই, যার কারণে ওরা উইকেট দিতে বাধ্য হয়েছে। আজকে তো আমরা তাদেরকে প্রেসারে ফেলতে পারিনি, কারণ কুশল মেন্ডিস একজন সেট ব্যাটার রয়ে গিয়েছিলেন। এটাই তো একজন সেট ব্যাটার থাকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। একজন সেট ব্যাটার যে শুরু থেকে থাকবে বা অনেকগুলো বল খেলে ফেলবে, তার জন্য যে কোনো বলই খেলা ইজি, তার ওই প্রেশারটা থাকে না। রাদার একজন নতুন ব্যাটার গিয়ে সেট হতে সময় লাগে। যখন আপনি 20-30টা বল খেলে মাত্র 8-9 রান করবেন, আপনি কিন্তু প্রেশারে থাকবেন। আর যখন 70 বল খেলে 60-এ থাকবেন, আপনি ওই প্রেশারেই থাকবেন না। সো আপনি 1-2টা বাজে বল পেলে ওটাকে বাউন্ডারিতে কনভার্ট করবেন। বাট আমাদের যারা হয় যে নতুন গিয়ে বাজে বল অনেক সময় বাউন্ডারি কনভার্ট করা যায় না, কারণ বিকজ অফ প্রেশার। ক্রিকেট খেলাতে তো প্রেশারের খেলা ভাই, টেকনিক আছে, টেম্পারমেন্ট আছে, সবই আছে, বাট আপনার ওই প্রেশারটা অ্যাবজর্ব করে ওই সময় কিভাবে আপনি রিয়্যাক্ট করেন, এইটাই আপনাকে ভালো প্লেয়ারের পরিচয় দেয়। আমাদের ওই প্রেশার অ্যাবজর্ব করার ক্ষমতাটা কম। আর আমাদের মনে হয় যে হ্যাঁ টেকনিক্যাল কিছু জায়গায় রয়েছে যেখানে আরও কাজ করতে পারে, যাতে আপনার রেঞ্জ অফ শট বৃদ্ধি করা যায়। যে এখন এই বোলারটা আমাকে এই জায়গায় ট্র্যাপ করছে বা এই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তো আমার ডিফারেন্ট যদি অন্য কোনো শট থাকে তাহলে ওইটা খেলে আমি অন্যভাবে রানটা বের করে নিব। এর জন্যই টপ প্লেয়াররা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে, যে আমাকে যদি কেউ আমার স্ট্রেংথের জায়গায় আটকে ফেলে, তাহলে আমি ওই শটটাকে অন্যভাবে কিভাবে খেলা যায়, বা আমি ওই বলটাকে অন্যভাবে রান স্কোরিং বলে কনভার্ট কিভাবে করব। আমাদের হয় কি ব্যাটাররা ওয়ান ডিমেনশনাল, আমি সামনে পেলে মাইরা দিব, বাজে বল পাইলে মাইরা দিব, ভালো বল খেলে ডিফেন্স করব। বাট ভালো বলেও অনেক সময় কনভার্ট করার অ্যাবিলিটিটা রাখতে হবে। এর জন্যই তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আর অ্যাভারেজ প্লেয়ারের মধ্যে ডিফারেন্সটা এটাই। সিরিজ আসলে হেরে গেছে, আপনার কথা যতটুকু বোঝা যাচ্ছে যে ব্যাটারদের কারণে আমরা বা বাংলাদেশ এই সিরিজটা হেরে গেছে। ওভারঅল আসলে টিম সিলেকশন, কারণ এই ওয়ানডে যে দলটা দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে সিরিজ শুরুর আগে। নাইম শেখকে নিয়ে যাওয়া হলো, ঋষাদ দলের সঙ্গেই আছেন, দুজনের একজনও সুযোগ পেলেন না। টিম সিলেকশন 11 এটা নিয়ে আসলে 3 ম্যাচের 11 নিয়ে আপনার কোনো অভিযোগ বা আপনার কোনো মতামত আছে? নট রিয়েলি, মানে ওই 1-2 জনে দুনিয়া উল্টা যাইতো না।
ফার্স্ট অফ অল কথা হলো এটা। আরেকটা হচ্ছে যে যখন সেকেন্ড ম্যাচ জিতে যায় বাংলাদেশ, তখন কিন্তু বাংলাদেশ একটা দুইটা চেঞ্জ করেছিল সেকেন্ড ম্যাচে, রাইট? সো চেঞ্জ তো হয়েছে। আপনি প্রত্যেক ম্যাচে যদি চেঞ্জ করেন তাহলে দলের কন্টিনিউটি থাকে না, তখন প্লেয়ারদের ভিতরেও কিন্তু একটা ভয় ঢুকে যায় যে মানে এভাবে ফ্রিকুয়েন্ট চেঞ্জেস হলে প্লেয়াররা রিল্যাক্সলি ক্রিকেট খেলতে পারে না। এর জন্যই সিলেকশনে একটা কনসিস্টেন্সি রাখার চেষ্টা করে, যার জন্যই সেকেন্ড ম্যাচের থেকে মাত্র এই ম্যাচে শুধু বোলার একজনকে ঘুরিয়ে আরেকজনকে এনেছে, বাট ব্যাটিং ইউনিটের ওপর সেম ব্যাটিং ইউনিটের উপরই ভরসাটা রাখার চেষ্টা করেছে। ওই জায়গায় দেখেন আমাদের যে প্লেইং 11-এ আসে বা প্লেইং 11-এর বাইরে যে 4-5 জন 10 জন আসে, তারাও একই মানে আমি বলতেছি না যে মানে এমন না যে এক্স্যাক্টলি এমন না যে মানে আপনার ডিফারেন্স অনেক হিউজ হয়ে যাচ্ছে বা কিছু একটা, এরাই ঘুরে ফিরে খেলতেছে। এখন এদের মধ্যে থেকেই কেউ ভালো করে কেউ খারাপ করে, যে বেশি দিন ভালো খারাপ করে ফেলে তাকে চেঞ্জ করে আরেকজনকে নিয়ে আসে, আবার দেখা যায় যে সে 2-1 ম্যাচ ভালো করে, সে কিছুদিন স্টে করে, আবার সে খারাপ করা শুরু করে, আরেকজন কি করে। এই সমস্যাটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আমাদের কনসিস্টেন্ট একে তো পারফরমেন্সে নাই, আরেকটা হচ্ছে যে দলেও সিলেকশনেও কনসিস্টেন্সিটা কম, কারণ পারফরমেন্স হচ্ছে না। সিলেক্টরদের জন্য আমি ফিল করি অনেস্টলি, কারণ এটা সবচেয়ে টাফেস্ট জব বাংলাদেশে, যে সিলেক্টর মনে হচ্ছে যে মানে একজন প্লেয়ারকে আবিষ্কার করে নিয়ে আসবে। প্লেয়ার তো আবিষ্কার করা যাবে না ভাই, যা আছে এখান থেকেই তো নিতে হবে, আমাদের তো এইটাই আছে। এদের মধ্যে থেকেই সবচেয়ে বেস্টগুলাই খেলতেছে। আপনি বলতে পারবেন ঢাকা প্রিমিয়ার লিগে এমন কোনো প্লেয়ার আছে যাকে নেওয়া উচিত ছিল, যাকে প্লেয়ারদের ইগনোর করা হচ্ছে? এরকম তো কেউই নাই। সবই তো ন্যাশনাল টিমে খেলছে, এরাই ঘুরে ফিরে খেলে, এরাই বাদ পড়ে, এরাই পারফর্ম করে। এর জন্যই সমস্যাটা আমাদের, যে মানে প্লেয়ারদের স্ট্যান্ডার্ড আমরা যতদিন পর্যন্ত নিজেরা সেট না করব, যে আমার বার এইটা, আমার বার 30 না, আমার বার হচ্ছে কি 70, আমার বার 80, আমার বার যখন আমি যেদিন 50 করবো ওই দিন আমি ওটাকে 100-তে নিয়ে যাব, কনভার্ট করব, বা আজকে আমি দলকে জিতাই দিব, যেভাবে হয় আমি দলকে জিতাবো। ওই জিনিসগুলো আমাদের মধ্যে কম, আমাদের মধ্যে ওইটার অভাব। আসলে খুবই স্যাডেস্ট পার্ট হচ্ছে এটা, মানে কষ্ট লাগে বলতে এটা, বাট একটা ওয়ানডে টিম আমাদের যেখানে থাকা দরকার ছিল, আমরা এখন ওখানে নাই আসলে। অবশ্যই অমিত ভাই, এটা তো দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছে যে কারণে এই অবস্থা। টি-20 সিরিজ শুরু হবে, আশা করি সেখানে বাংলাদেশ ভালো করুক, যদিও টি-20-রও পারফরমেন্স আসলে সম্প্রতি ভালো নয়। বাট টি-20 একটাই কি, মানে অন আ গিভেন ডে দেয়ার ইজ আ চান্স, হ্যাঁ দেয়ার ইজ আ চান্স, মানে অন আ গিভেন ডে। বাট ওই জায়গাতেও আমাদের গেম সেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে ওই নেমে যদি আবার 20 ওভার মনে করে প্রথম ওভার থেকে চালান শুরু করি, 7 থেকে 15 ওভার যে একটা ক্রুশাল ফেজ থাকে, আমরা ওই ফেজটা কিভাবে ইউজ করি, এগুলো মানে দেখার ব্যাপার থাকবে আসলে। ওকে, ধন্যবাদ অমিত ভাই। পুরো সিরিজ জুড়েই আসলে ব্যর্থতার গল্প বারবার করে মনে করি। সেকেন্ড ম্যাচ জিতছিলাম, হ্যাঁ না আমরা সেটা জিতেছিলাম, সেখানেও আপনাকে খুব বেশি সন্তুষ্ট। ওকে, ধন্যবাদ অমিত ভাই। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টি-20 সিরিজে আবারও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ফিরে আসবো।